আজকে না ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। কারণ হচ্ছে দেখো, ডাক্তার দাদা চলে এসেছে রক্তটা নিতে। আর আমি রক্তটা পরীক্ষা করতে দেবো অনেক দিন ধরে ভাবছিলাম। তা হচ্ছে আমারও সময় হয়ে ওঠে না, আর একটু ভয়ও লাগে। সেই জন্য দাদাকে আর বলতেও পারি না। তাই ফাইনালি দাদাকে বলে দিয়েছি। আর দাদা দেখো চলেও এসেছে রক্তটা নেওয়ার জন্য। তো অনেকদিন ধরে তো হাতে পায়ে ব্যথা, মানে কিছুতেই কিছু হচ্ছে না। তাই ভাবলাম শেষ পর্যন্ত রক্তটা একটু পরীক্ষা করে নিই, যদি কোনো সমস্যা হয়ে থাকে। তা দেখো এখান থেকে তো রক্ত নিতে পারলো না, মানে শিরাটা খুঁজেই পাচ্ছিল না। সেই জন্য আবার চেয়ারে বসিয়ে আবার অন্য হাতটা বেঁধে দিচ্ছে। দেখা যাক এই হাতে পায় কি না। আর ইঞ্জেকশনে না আমার খুবই ভয়, আর সেইটাই হচ্ছে আমার কপালে জোটে। মানে কি করা যাবে, এটা তো করতেই হবে। হাতের ওপরে তো শিরা খুঁজেই পেল না, এবার হচ্ছে নিচের থেকে নিচ্ছে। তাই চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ডাক্তার দাদা তো রক্ত নিয়ে চলে গেছে, আর সকালবেলা তো কিছু খাইনি, মানে কিছু খাওয়া যাবে না সেই জন্য আর খাওয়া হয়নি। তাই এখন চাটা করে নিয়েছি। আর দেখো মা তো আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমি, গুড্ডি সোনার পাপা আর গুড্ডি সোনা এখানে বসে রয়েছি। আমরা দুজনে চা খাচ্ছিলাম আর ও একটু মুড়ি খাচ্ছিল। তা চাটা খেয়ে দেখো সব বাসন কোসন ধুয়ে চলে এসেছি রান্না করার জন্য। আর ওই যে ওই দাদার আশায় বসে বসে থেকে না এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। মানে দাদা আসছিল না কিছুতেই, সেই জন্য আমি রান্নার দিকে আসতেও পারছিলাম না। আর মাকেও বলিনি যে রান্নাটা বসিয়ে দাও। আমি ভেবেছি এক্ষুনি চলে আসবে, সেই জন্য রান্নার দিকে যাইনি। তা তো বেলা হয়ে গেছে, এখন কি করা যাবে, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর উনুনে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ করে নিলাম একটু। আর আজকে কিন্তু নতুন একটা রান্না করছে, আর এই রান্নাটা কিন্তু গুড্ডি সোনার পাপা খুব ভালো খায়। দেখো সবুজ ফুলকপি, অনেকে আবার একে বলে ব্রোকলি। তাই এই ব্রোকলি দিয়ে আলু আর ডিম দিয়ে আজকে তরকারি করব। আমার অতটা খুব একটা ভালো লাগে না, কিন্তু গুড্ডি সোনার পাপা না খুব ভালো খায়। তা ব্রোকলিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, আর মশলা টশলা সব কষিয়ে নিয়ে সব আলু ফুলকপি ডিমগুলো দিয়ে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছে। আর ঝোলটা ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর ঝোলটা তো ওদিকে নামানো হয়ে গেছে। ঝোলটা নামানোর পরে উনুনে দিচ্ছি বেগুন পোড়া। আর বেগুনটা আমি কিভাবে পোড়া দিচ্ছি, একটা লোহার তার মতো আছে, তার মধ্যে বেগুনগুলো ভরে দিয়ে মুখটা বেঁধে দিয়ে দেখো উনুনের মধ্যে দিয়ে দিলাম। আর আমার বেগুন পোড়াও হয়ে গেছে, আর আমি বেগুন পোড়াটা কিন্তু তুলে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কপি তরকারিটা রান্না করে নেব, আর বেগুনটা কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তাই কপিটা ওদিকে তো বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি বেগুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলতো, আমাদের গ্রামের দিকে কিন্তু বেগুন এইভাবেই পোড়ায়। শহরে হয়তো মানে হয় না, ওটা ওখানে উনুন নেই, মানে গ্যাসের ওপরে পোড়ানো হয়, তা হচ্ছে অতটা ভালো হয়ও না। তাই আমাদের গ্রামের দিকে কিন্তু বেগুন পোড়াটা খুবই ভালো হয়। তা দেখো আমি বেগুনটা তো ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন ওর মধ্যে বেছে বেছে দেখছিলাম পোকা আছে কিনা। তা পোকা তো ছিল না, বেগুন দুটো কিন্তু ভালোই ছিল। আর বেগুন দুটো আমি এখন মেখে নেব। আর কড়াইয়ে যে বাঁধাকপিটা দিয়েছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে আবার এখন ঢাকা দিয়ে দিয়ে আমি এখন বেগুনটা মেখে নিচ্ছি। তা বেগুনের মধ্যে দিয়েছি লবণ, কাঁচা লঙ্কা। লবণ দেওয়ার পরে লবণের মধ্যে লঙ্কাগুলোকে ভেঙে নিয়েছি ভালো করে। লঙ্কাগুলো ভালো করে ভেঙে না নিলে তো ঝাল হবে না, আর বেগুন মাখা কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম একদম টাটকা ঘানি সর্ষের তেল। তা আমাদের কিন্তু আমরা এইভাবেই হচ্ছে বেগুনটা মাখি। আর তোমরা কে কীভাবে মাখো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ওদিকে আমার বেগুন মাখা কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে তোমার বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করিনি, ওগুলো রেখে দেখো চলে এসেছি মাঠে। আর মাঠে তো আমরা অনেকক্ষণ কাজ করেছি, কাজ করার পরে রোদে একটু বসে রয়েছে। আর আমি বাটিতে করে নিয়ে এসেছিলাম আমলকি কেটে, তাই এখন দুজন বসে বসে খাচ্ছি। আর অনেকক্ষণ রোদের মধ্যে কাজ করছিলাম, তাই হচ্ছে আমলকিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তাই আমিও খাচ্ছিলাম, আর গুড্ডি সোনার পাপাও কিন্তু বসে পড়েছে দেখো আমলকি খাওয়ার জন্য। আর আমাদের এই কদমের বাগানটা না প্রচুর ঘাস হয়েছিল, মানে ঘাসগুলো না পরিষ্কার করে উঠতেই পারছিলাম না। গুড্ডি সোনার পাপা তো অল্প কিছু পরিষ্কার করেছে, কিন্তু ও অতটা পেরে ওঠে না। আর আমি দেখো এদিকে পরিষ্কার করছি, জঙ্গলগুলো না বাইরে ফেলে দিচ্ছি। আর এতে না ওষুধ দিয়েছিল, ঘাসগুলো সব মরে গেছে, কিন্তু তোমার হচ্ছে ঘাসগুলো তো একদম এখনো পচেনি। তাই হচ্ছে ঘাসগুলো
আর এই ঘাসগুলো না কাঁচি দিয়ে না কেটে পরিষ্কার করা কিছুতেই সম্ভব না। তা দেখো কতটা কষ্ট হচ্ছে কাঁচি দিয়ে কাটতে। আর হাত দিয়ে টেনেও না উঠছে না, কারণ শুকিয়ে গেছে, তবু না উঠছে না, একদম মাটির সাথে যেন লেগে রয়েছে। গুড্ডি সোনার পাপা তো এসব কাজ করেওনি আর কোনোদিন দেখেওনি, এই আমাদের বাড়ি এসে প্রথম দেখছে, তাই এসব কাজ ও করতে পারে না, ওর খুবই কষ্ট হয়। তা আমি বললাম যে ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমিই করে নিচ্ছি। বাবার সাথে তো এই কাজ অনেক করেছি, সেজন্য আমার অভ্যাস আছে, আমার অতটা কষ্টও হয়নি, আর ওরা তো কোনোদিন দেখেওনি, করেনি। তাই ওকে দেখো আমি বললাম যে হচ্ছে যেখানে যেখানে একদম অনেক ঘাস পরিষ্কার করা যাচ্ছে না সেখানে আগুন দিয়ে দাও। তা দেখো ও কিন্তু আগুন দিয়ে সেই ঘাসগুলোকে পুড়িয়ে দিয়েছে, আর ঘাসগুলো পোড়াতে গিয়ে দেখো আমাদের কতটা সমস্যা হলো। এই গাছগুলোতে আগুনের তাপ লেগে না একদম পাতাগুলো শুকিয়ে গেছে, বাঁচবে কি মরবে এখনো বলা যাচ্ছে না। কিছু কিছু পাতা হচ্ছে একদম মানে আগুনে ঝলসে গেছে, আর কিছু কিছু পাতা কিন্তু এখনও হচ্ছে মানে তাজা রয়েছে। তা এই গাছটার এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গাছটা কিন্তু একদমই পুড়ে গেছে, এখনও বলা যাচ্ছে না যে ওর কি হবে। দেখো অনেকটা ঘাস কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, কারণ ওগুলো না একদমই পরিষ্কার করা যাচ্ছিল না, আর একদম শুকিয়ে মচমচে হয়ে গেছিলো, আর এখানে তেমন কোনো গাছও ছিল না, ফাঁকাই ছিল, সেই জন্য ভাবলাম আগুন দিয়ে পুড়িয়ে দিই। তো ওদিকে দেখো ঘাস কিছুটা পরিষ্কার করে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে চান করে সবাই মিলে ভাতটাও খেয়ে নিয়েছিলাম। আর ভাত খাওয়ার পরে গুড্ডু সোনার পাপা তো শুয়ে রয়েছে, আর গুড্ডু সোনাও ঘুমিয়ে পড়েছে, আর আমি এই ফাঁকে বাসনগুলোকে মেজে নিচ্ছি। সকাল থেকে কাজও করছি, আবার না মাঝে মাঝে চিন্তা হচ্ছে যে সকালবেলা তো রক্ত নিয়ে গেল, তাহলে রিপোর্টে কী আসবে, কোনো কিছু খারাপ আসবে না ভালো আসবে, সেটা ভেবেও না অনেকটাই চিন্তা হচ্ছে। আর আমি গুড্ডু সোনাকের পাপাকেও বলছিলাম যে কি হবে আমার, যদি খারাপ কিছু আসে রিপোর্টে তখন। আর গুড্ডি সোনার পাপা কিন্তু আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। তা দেখো এদিকে তো আমি বাসন মাজছিলাম, আর বাসন মাজতে মাজতে এই মাসিটাও চলে এসেছে জল নিতে। মাসিটা ওখানে লাউ গাছ লাগিয়েছে, আর সেখানে জল দেবে বলে নিয়ে চলে এসেছে। আর মাসিটা চলে যাওয়ার পরে দেখো আমি গামলায় জল ভরে নিয়েছি, আর গামলার জল দিয়ে এখন একটা একটা করে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নেব। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর আমি যেটুকু জল ছিল গামলায় সেই জলটুকু কলপারে ঢেলে দিয়েছি। আর বাসনগুলো ধুয়ে দেখো এখানে সকালের বাসন কিছুটা উপর করা ছিল, আর সেইগুলো দিয়ে আর এখন যে বাসনগুলো মাজলাম সবগুলো দিয়ে এখন একবারে ঘরে নিয়ে যাচ্ছি, এখন আর বাসনগুলোকে উপর করলাম না ওখানে। আর বাসনগুলোকে ঘরে রেখে দেখো আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্যে, আর উঠোনটা এখন আমি ঝাড় দিয়ে নেব পুরো উঠোনটা। আর শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে ওই যে দেখলে জমিতে ঘাস হয়েছে, ওটার ঘাসটা পুরোটা পরিষ্কার করে তারপরে হচ্ছে তোমার জল দিতে হবে, আর মাটিটা এতটা শুকিয়ে গেছে জল না দিলে না গাছগুলো একদম মরে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম ওগুলোতে জল দেওয়ার জন্য। আর ওই পাশে কিছু সবজি লাগিয়েছি, সেগুলোতেও না জল দিতে হবে, আর সবজিগুলো না একদম শুকিয়ে যাচ্ছে, কল থেকে জল নিয়ে নিয়ে না আর পারা যায় না। তা দেখো ওদিকে তো আমার উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই যে দেখছি ছোট্ট কলপাটটা এই দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এইটা আমাদের ছোট্ট কলপার বলতে এখানে শ্যালো টাকার মানে পোতা আছে, আর ওখানেই কিন্তু হচ্ছে মেশিনটা লাগিয়ে আমাদের জল দেওয়া হয়। তো ওদিকে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যে প্রদীপও সব দিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু চা করে নিয়েছি। তা দেখো এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি তিনজনে বসে। আর আমরা এখন চাটা খেয়ে নেব, আর গুড্ডু সোনাকে একটু খাইয়ে নেব, তারপরে গুড্ডু সোনাকে পড়াতে বসবো, কারণ এখন থেকে একটু একটু অভ্যাস না করলে হবে না। তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন। তারপরে আমরা দুটি ভাই বলো, আমরা দুটি ভাই জীবন আমরা দুটি ভাই জীবন কাঁদন গাই ঠাম্মা যাতে গলায় কাটে দুধ দিকে বদাই। তা দেখো গুড্ডু সোনাকে তো প্রায় পড়ানো শেষ হয়ে গেছে, আর গুড্ডু সোনাকে একটু একটু লাইন ধরিয়ে এখন অনেক ছড়াইও বলতে পারে, আর অনেক কিছুই শিখে গেছে। প্রত্যেক দিন ওকে আমি একটু একটু করে বসাই বলে তাই ও হয়তো শিখতে পেরেছে। আর এখন সব কিছু একটু নতুন নতুন শিখছে, সেই জন্যে ওর পড়তেও ভালো লাগে। তা চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো
তাদের পাশে থাকার জন্যে অনুরোধ করছি। দেখা হবে আবার